This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আমি মিমি শুরু করছি পাঁচ কথায় আমাদের নজর থাকে দিনভর ঘটে চলা সব বড় খবরে। যেসব খবর জানতে চান আপনারা সেই সব খবর নিয়ে চলে কাঁটাছড়া বিশ্লেষণ। আর আজ পাঁচ কথা নিয়ে মিমি রয়েছে আপনার সঙ্গে। শুরুতেই আসুন দেখে নেওয়া যাক যে কোন কোন ইস্যুতে আজ আমাদের ফোকাস থাকছে। ইস্যু 1, মিশন পিওকে, পাক অকুপাইড কাশ্মীর। ইস্যু 2, হামলায় দায় ঠেলাঠেলি। আজকের ইস্যু 3, উত্তরাধিকার বিতর্ক। ইস্যু 4, কোন দলের বলি। সব খবরই ডিটেইলে রাখবো। শুরুতেই মিশন পিওকে। টিভি9 বাংলার মেগা ব্রেকিং। দেশের সবচেয়ে বড় খবর টিভি9 বাংলায়। পাক অধিকৃত কাশ্মীরে কি উড়বে তেরঙ্গা পতাকা? লোকসভা ভোটের আগেই কি পিওকে পুনর্দখলের অভিযান ভারতের? ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক ইঙ্গিত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের। শুনুন কি বলেছেন। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যতক্ষণ আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসেবে আছেন এবং মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজির মতন একজন কঠিন সিদ্ধান্ত নেওয়ার মতন লোক যতক্ষণ পর্যন্ত আছেন, 370-এর মতন কঠিন ধারা যদি আমরা কাশ্মীরের যে অভিশাপ ছিল সেটাকে যদি আমরা এই দুজনের নেতৃত্বে আমরা ছুঁড়ে ফেলে দিতে পারি, আমরা 35A ধারাকে আমরা সেখান থেকে উঠিয়ে দিতে পারি, লাল চকে যদি ভারতের তিরঙ্গা ঝান্ডা উঠতে পারে, নিশ্চিতভাবে পাক অধিকৃত কাশ্মীর পিওকেতে কোনোদিন সকালে হঠাৎ করে উঠে দেখবে তিরঙ্গা ঝান্ডা উঠছে, এটা অবাক হওয়ার কিছু নেই। ভোটের আগে হতে পারে না, সেটা তো আমি এইভাবে বলবো না। বা এই যে দুজনের কথা বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী বা গৃহমন্ত্রী, ওনারা তো এইভাবে আগাম জানিয়ে কিছু করে না। আমরা 370-এর ক্ষেত্রে দেখেছি। আমরা হয়তো অনেকেই অবগত ছিলাম না যে দুদিন বাদেই 370-র মতন রিমুভ করার জন্য বিল পার্লামেন্টে আসতে চলছে, বাট সাডেনলি এসছে। তো স্বাভাবিকভাবেই আমরা যাদের উপর নির্ভর করছি, এই দুজন ব্যক্তি এমন ব্যক্তি যে দেশের জন্য, দেশের সুরক্ষার জন্য, দেশের সম্মানের জন্য যা যা প্রয়োজন সেটা তারা করতে পারে। এবং এটা যদি হঠাৎ করে একদিন সকালে উঠে আমরা দেখি যে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের তিরঙ্গা জাতীয় পতাকা সেটা উড়ছে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। আপনি যেটুকুনি বললেন সেটা জল্পনা এবং প্রত্যাশা সবকিছু একসঙ্গে উস্কে দেওয়ার পক্ষে কিন্তু যথেষ্ট না। দেখুন, এখানে কল্পনা বা আমাদের এখানে উস্কে দেওয়ার কিছু নেই। পাক অধিকৃত কাশ্মীর পাক অধিকৃত রয়েছে, কিন্তু সেটা ভারতবর্ষের অঙ্গ। আমরা একদম জোর কণ্ঠে সেটাকে স্বীকার করি। এবং যেই কারণে আমরা যখন কাশ্মীরের যে লেজিসলেটিভ বিধানসভার যেখানে যখন আমরা আসন সংখ্যা সেখানে নির্ধারিত করা হচ্ছিল, আপনারা দেখেছেন সেই ক্ষেত্রেও আমরা যেমন সেখান থেকে আসন সংখ্যাও আমরা পাক অধিকৃত কাশ্মীর থেকেও আমরা সেখান থেকে আমরা সিট রেখেছি, পাশাপাশি সেখান থেকে নমিনেটেড ক্যান্ডিডেটও হবে, সেটাও কিন্তু অন দ্য ফ্লোর অফ দ্য হাউস মাননীয় গৃহমন্ত্রী সেটা ঘোষণা করেছেন। এবং নিশ্চিতভাবে আজকে আপনাকে বলতে চাই, আপনাদের মাধ্যমে বলতে চাই যে একবার মাননীয় প্রধানমন্ত্রী বা গৃহমন্ত্রী যেটা বলেন সেটা করে দেখান। বিরাট একটা ব্যাপার। সেক্ষেত্রে কথা বলবো নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়ের সঙ্গে। জ্যোতির্ময়, 2019-এর লোকসভা ভোটের আগে বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ভারত এবং পুলওয়ামার বদলা নিতেই সেই হামলা ছিল। এবার 24-এর লোকসভা ভোটের আগেও কি এই পাক অকুপাইড কাশ্মীর পুনর্দখল করে পাকিস্তানকে একটা বড়সড় ধাক্কা দেবে ভারত? অন্তত জল্পনাটা তো সেরকমই উস্কে গেল। দেখো, যে সময় নিশীথ প্রামাণিক এই কথা বলছেন সেই সময়টা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং এই খবরের মূলত দুটি দিক আছে। প্রথমত, 2024-এর লোকসভা নির্বাচনের আগে জনমানুষে একটা বার্তা প্রতিষ্ঠা করে দেওয়া। একটা সময় আমরা দেখেছি যে বালাকোটের ঘটনা, একটা সময় মানুষ ভাবতে পারতেন না যে হঠাৎ করে সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে এবং সেক্ষেত্রে ভারতের সামর্থ্য রয়েছে। দ্বিতীয়ত, 370 ধারা রদ হতে পারে, কার্যত কাকপক্ষেও টের পায়নি। বিজেপি সাংসদরা পর্যন্ত জানতেন না। এর পরবর্তী ক্ষেত্রে বিজেপি যে প্রচার লাগাতার করেছে যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহর কাঁধের ওপর ভর রেখে এতদিন পর্যন্ত দেশবাসী যে স্বপ্নগুলো দেখার দুঃসাহস করতে পারতেন না, সেই স্বপ্নগুলো কোথাও সাকার হতে পারে। আর ঠিক সেই জায়গাতেই 2024-এর লোকসভা নির্বাচনের আগে বারবার ধরে তারা
পাক অধিকৃত কাশ্মীর পুনর্দখল হতে পারে সেই কথাটা বারবার ধরে বলছেন। নিশীথ প্রামাণিক যে কথা বলছেন যে পাক অধিকৃত কাশ্মীর ওয়ান ফাইন মর্নিং দেখা যেতে পারে যে সেখানে ভারতের পতাকা উঠছে, এর নেপথ্যে সুনির্দিষ্ট একটা রাজনৈতিক লক্ষ্য কিন্তু অবশ্যই রয়েছে। কিন্তু পুরো বিষয়টিকে যদি ইসলামাবাদের তরফে ভারতের মাটিতে এই মুহূর্তে নির্বাচনের আবহ, সেই কারণের জন্য এই বিষয়টা আলোচনার পরিসরে উঠে আসছে, এইভাবে যদি পাকিস্তান দেখে তাহলে কিন্তু অত্যন্ত ভুল করবে। কারণ গত 5 বছর যদি আমরা পিছনের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে কাশ্মীরকে ভারতের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত করার জন্য যা যা প্রশাসনিক পদক্ষেপ দরকার, ধাপে ধাপে সেই প্রশাসনিক পদক্ষেপ একটার পর একটা নয়াদিল্লি করছে। অর্থাৎ ইতিমধ্যেই 370 ধারা রদ করা হয়েছে, যার মূল লক্ষ্য ছিল ভারতের উন্নয়নের মূল স্রোতের সঙ্গে কাশ্মীরকে যুক্ত করা। দ্বিতীয়ত যেটা গুরুত্বপূর্ণ বিষয়, গত সপ্তাহেই আমরা দেখেছি যে আসন পুনর্বিন্যাস নিয়ে বিল এসেছে, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একেবারে লোকসভা রাজ্যসভার ফ্লোরে দাঁড়িয়ে তিনি যে কথা বলছেন যে পাক অধিকৃত কাশ্মীর সেখানে এখনও পর্যন্ত ভারতের নিয়ন্ত্রণের ডাস বা কর্তৃত্ব না থাকলেও আগামী দিনে যাতে সেই কর্তৃত্বের ডাস ভারতের হাতে আসে তার জন্য যাবতীয় প্রশাসনিক ব্যবস্থাপনা এখন থেকে করে রাখা হচ্ছে। অর্থাৎ সেখানকার জনগণের মধ্যে থেকে জনপ্রতিনিধিত্বের জন্য যে আসন সংরক্ষণ, সেই আসন সংরক্ষণ এখন থেকেই করে রাখা হচ্ছে। অর্থাৎ ভারত কিন্তু প্রশাসনিক ভিতটা পুরোপুরিভাবে তৈরি করে রেখেছে। ফলত পরবর্তী ক্ষেত্রে যে কোনো সময় সামরিক পদক্ষেপ নেওয়া যেতেই পারে। অবশ্যই যে কথা বিভিন্ন দিক থেকে যে প্রতিক্রিয়া আমরা পাচ্ছি যে এই ধরনের পদক্ষেপের ক্ষেত্রে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হয়। অর্থাৎ সামরিক যে কোনো পদক্ষেপের ক্ষেত্রে আন্তর্জাতিক মঞ্চ কী ভাবছে সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমরা দেখেছি যে বালাকোট থেকে শুরু করে একের পর এক ক্ষেত্রে কিন্তু আন্তর্জাতিক মঞ্চে প্রথম সারির দেশগুলো তারা নয়াদিল্লির পাশেই দাঁড়িয়েছে এবং যে কথা বারবার ধরে নয়াদিল্লি আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরছে ইসলামাবাদ সম্পর্কে, সেই কথাই কিন্তু বারবার ধরে প্রতিষ্ঠিত হচ্ছে। ফলত আগামী দিনে যদি ভারত যে সিদ্ধান্তের কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন জায়গায় টিভি ইন্টারভিউতে বলছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী তিনি ইন্টারভিউতে বলছেন, তা যদি বাস্তবায়িত হয় পাকিস্তান কিন্তু সেক্ষেত্রে তাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা এই বক্তব্য। একদমই, অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। এবং এই দেশবাসীকে পিওকেতে ভারতের পতাকা উঠছে এই স্বপ্ন দেশবাসী দেখতে শুরু করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার সংসদে করা একটি মন্তব্য থেকে। পিওকে হামারা হ্যায় কি বলেছিলেন সেদিন শুনুন। पहले 37 सीटें थी, 37 सीटें थी, ये भी न्याय का सवाल है। जम्मू में पहले 37 सीटें थी, अब 43 हुई है, 43 हुई है। कश्मीर में पहले 46 थी, अब 47 हुई है। और पाक ऑक्यूपाई कश्मीर की 24 सीटें, क्योंकि वो हमारा है, हमने रिजर्व रखी है मान्यवर 24 सीटों को। আর এরপরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক তিনি টিভি9 বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বললেন যে একদিন সকালে উঠে যদি দেখা যায় যে পিওকেতে ভারতের পতাকা উঠছে তাতেও আশ্চর্য হওয়ার কিছু নেই। এবং তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রাক্তন সেনাকর্তারা তারা কি বলছেন, তারা কিভাবে দেখছেন শুনুন। ভারতের সামরিক বাহিনী এখানে আর্মি এবং এয়ারফোর্স, নেভি তো প্রশ্নে উঠছে না এখানে, তো আমরা সক্ষম, উই ক্যান ডু ইট। কিন্তু কথাটা হচ্ছে কি এখন ইজ ইট দ্য রাইট টাইম? দেখো, গিয়ে একটা সার্জিক্যাল স্ট্রাইক করা, ওখানে গিয়ে একদিনের জন্য ঝান্ডা ফেরানো সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওখানে ফিজিক্যালি অকুপেশন এবং বছরের পরে বছর একটা জায়গা যেটা which was not part of India, ওখানে গভর্নেন্স করা, গভর্নেন্স মানে তখন তো মিলিটারি গভর্নেন্স থাকবে না, তারপরে আমাদের লোকেদের ওখানে গভর্নেন্স করতে হবে। ওখানকার লোকেরা কি আর দে সাপোর্টিং আস? এইসব জিনিস যদি যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু জাস্ট গিয়ে একটা স্ট্রাইক করে চলে আসা আর ওখানে ফিজিক্যালি অকুপেশন এন্ড গভর্নেন্স করা মধ্যে অনেক তফাৎ। বাংলাদেশ অপারেশনসটা দেখি, আমাদের প্রবলেমটা শুরু হয়েছিল সামটাইম ইন এপ্রিল মে, কিন্তু অ্যাকচুয়াল যুদ্ধটা হলো ডিসেম্বরে। যে কেন কি ওই কন্ডিশনটা আর্মিকে ফাইট করার সেটা এই এরিয়াতে ডিসেম্বর মাসে, কিন্তু সেইটাই যদি আমরা এখন ওই জায়গায় চলে যাই পাক অকুপাইড কাশ্মীরে, এখন যখন বরফ পড়া শুরু হয়েছে ওখানে অ্যাবাউট 7 to 8 ফিট বরফ পড়ে যায়, তো ওর মধ্যে ফিজিক্যালি যে অকুপাই করা বর্ডার ক্রস করে বা এলওসি ক্রস করে ইট ইজ নট পসিবল। কিন্তু এই যে লেভেলে যা আমাদের গভর্নমেন্ট কাজ করছে সেটাই ফিজিক্যাল লেভেলের থেকে আরো বেশি।
সংসদে হামলায় নিরাপত্তায় বড়সড় গাফিলতি ছিল, সুরক্ষায় বড় গলদ ছিল, এর সঙ্গে বাংলার কোনো যোগ নেই। বাংলাকে বদনাম করাই বিজেপির উদ্দেশ্য, এ নিয়ে সোচ্চার হয়েছে বলেই ডাইরেক্ট সাসপেন্ড। বাংলা অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না। দিল্লি যাত্রার আগে আজ বিজেপিকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। It's a security lapses. Home Minister already admitted that, and this is a very serious matter, no doubt of it. Let them investigate the matter, because we don't compromise any security matter. So always it is the great lapses for the new parliament. সো ওরা বলে দিয়েছে বাংলার সাথে কোনো যোগাযোগ নেই, এটা ঝাড়খণ্ড বা কোথায় কোথায় আছে আমি জানি না। আর এটা নিয়ে যারা ইনভেস্টিগেশন করছে, ইনভেস্টিগেশন নিরপেক্ষ হোক, এটা আমরা চাই, এবং সেই জন্য আমরা কোনো উল্টোপাল্টা কমেন্টস করি না। আমরা তো আর আবল তাবল বকি না, যেটা বলবো সেটা দায়িত্ব নিয়ে বলবো, কাজে আমরা দায়িত্বশীল আগে হই, এটা মাথায় রাখা উচিত। বাংলাকে অপপ্রচার করা আর বাংলাকে কুৎসা করা দিয়ে সারাক্ষণের কাজ। বাংলা কোনো অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না। মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন শুধু টাকা আদায় করার জন্য যাচ্ছেন না, মুখে বলছেন, আমার তো মনে হয় পা ধরতে যাচ্ছেন। পা ধরে কোনো লাভ হবে বলে তো আমার মনে হয় না। তার সাথে ডিজি ফিজি চেঞ্জ হবে, ডিজি রিটায়ার করবে 28 তারিখে, সেই বিষয়ে কথাটা বলতে হয়তো যাবেন প্রধানমন্ত্রীর সাথে। মাননীয় মুখ্যমন্ত্রী তো বাইরে সবটা বলেন না, সত্যি কথা বলতেও ভয় পান, মিথ্যে কথা বলে বিভিন্ন কাজ করেন। এবার বিজেপি সাংসদ প্রতাপ সিনহাকে জিজ্ঞাসাবাদ করতে চায় দিল্লি পুলিশ। স্পিকারকে চিঠি দিল্লি পুলিশের। সেদিন মহীশূরের বিজেপি সাংসদের পাস নিয়েই সংসদে ঢোকেন ধৃতরা। তারপর থেকেই বিজেপি সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলছে বিরোধীরা। এবার বিজেপি সাংসদকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে স্পিকারকে চিঠি দিল্লি পুলিশের। তৃণমূলে আদি নব্যের বিতর্কের মধ্যে বিস্ফোরক কুণাল ঘোষ। চুঁচুড়ার প্রকাশ্য সভায় তৃণমূল মুখপাত্রের দাবি 2036 পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা, তারপর মুখ্যমন্ত্রী অভিষেক। তৃণমূলকে যারা দুর্বল ভাবছেন তাদেরকে একহাত নিয়ে হুঁশিয়ারি কুণাল ঘোষের। তৃণমূলকে ক্ষতি করতে পারলে, তৃণমূলের দুর্বল করতে পারলে পশ্চিমবঙ্গ দখল করে নেওয়া যাবে। সেগুড়ে বালি 2036 অব্দি মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সরকার থাকবে, চলবে। নতুন নতুন ছেলেদের আনুন, নতুন নতুন ছেলেদের তৈরি করুন। কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষের সঙ্গে। অরিত্র, কুণাল ঘোষের এই মন্তব্য হঠাৎ করে কেন এরকম মন্তব্য? কোথাও কি একটা ভারসাম্যের রাজনীতির চেষ্টা করছেন তিনি? দেখো মিমি, সাম্প্রতিককালে তৃণমূল কংগ্রেসের আদি এবং নব্যের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব ক্রমশ প্রকাশ্যে এসেছে। আমরা যদি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের বর্ধিত সভা দেখি বা তার পরের ঘটনাক্রমগুলো যদি দেখি, তাহলে কোথাও না কোথাও গিয়ে তৃণমূলের যারা আদি তাদের একদিকের একটা গোষ্ঠী, নব্যদের একটা গোষ্ঠী, এই বিভাজন কিন্তু ক্রমশ স্পষ্ট হচ্ছে বাংলার রাজনীতিতে। এবং কুণাল ঘোষের প্রসঙ্গ যদি বলি, আমরা এর আগেও দেখেছিলাম কুণাল ঘোষ কার্যত তিনি কিন্তু বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নিচ্ছেন বা যে সিদ্ধান্তের কথা তিনি দলের ভালোর জন্য বলছেন, সেই সিদ্ধান্তকে গৃহীত করা দরকার। এবার সেই বিষয়টা যেন আরও একবার জোরদার প্রকাশ্যে এলো এই চুঁচুড়া সভা থেকে, এবং তিনি সেখানে কার্যত স্পষ্ট একদম কোট আনকোট দিয়ে আমি বলছি তার বক্তব্য যে 2036 পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরের মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলা দখল করে তৃণমূলকে সরানো যাবে না। দেখো, লোকসভা নির্বাচনের প্রাক্কালে এহেন মন্তব্য তৃণমূলের এই মুখপাত্রের, তা কিন্তু রাজ্য রাজনীতিতে একটা যথেষ্ট প্রভাব ফেলবে। এবং বিরোধীদের যেটা বক্তব্য যে তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে দুটি গোষ্ঠী, একটি আদি গোষ্ঠী, একটি নব্য গোষ্ঠী, যারা দুজনের বিরুদ্ধে কথা বলছে বা দুজনের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করছে, এবং যেখানে ঘৃতাহুতি কার্যত দিলেন বলা যায় এই কুণাল ঘোষ, এমনটা কিন্তু বিরোধীরা দাবি করছেন। এবং যারা রাজনীতির কারবারি তারাও কিন্তু একই সুরেই সুর মেলাচ্ছেন লোকসভা নির্বাচনের প্রাক্কালে। মিমি, ধন্যবাদ অরিত্র।